আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের গত ভিডিওতে আমি চ্যাপ্টার 10 শেষ করেছিলাম। আজকে আমরা বায়োটেকনোলজি পড়ব, মানে চ্যাপ্টার 11। বায়োটেকনোলজি শব্দটার সাথে তোমরা ক্লাস 10-এই পরিচিত হয়েছো। 9-10 বইয়ে বায়োটেকনোলজি এই চ্যাপ্টারটা আছে। অতএব একাদশ দ্বাদশ শ্রেণীর যে উদ্ভিদ বিজ্ঞান বইয়ে বায়োটেকনোলজি চ্যাপ্টারটা আছে, এটা তোমাদের কাছে সহজ হবে আশা করি। যেহেতু 9-10 এটা পড়েছো, আর 9-10-এর যারা আমার ক্লাস করেছো, আশা করি তোমরা এটা খুব আরও সহজে বুঝতে পারবে। আসলে বায়োটেকনোলজি শব্দের অর্থটা হলো জীব প্রযুক্তি। হ্যাঁ, এখন জীব প্রযুক্তি জিনিসটা কি? তার মানে বায়োটেকনোলজি হলো জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি দুইটা শব্দ। বায়ো শব্দের অর্থ জীবন, এটা তোমরা খুব ভালো করে জানো যে বিজ্ঞানে বায়ো শব্দের অর্থ জীবন বোঝায়, আর টেকনোলজি এটা হচ্ছে প্রযুক্তি। সহজ কথা। তাহলে এই দুটো শব্দ মিলে জীব প্রযুক্তি হয়েছে। এখন এই শব্দটা আসলে অনেক বেশি পুরাতন না, এই শব্দটা খুবই নতুন। এটা মানে প্রায় 100 বছর হলো এই শব্দটা ব্যবহৃত হয়ে আসছে। আসলে আজকে ক্লাসে আমি তোমাদের বায়োটেকনোলজি সম্পর্কে একটা ইন ডিটেলস ধারণা দিব ইনশাআল্লাহ। আগামী ক্লাস থেকে পড়া শুরু করবো। হ্যাঁ, তোমাদের বইয়ে একাদশ অধ্যায়ে যে জীব প্রযুক্তির ব্যাপারগুলো আছে, টিস্যু কালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন ক্লোনিং, হ্যাঁ, এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে থেকে শুরু করব। আজকে বায়োটেকনোলজি জিনিসটা বুঝবো ইনশাআল্লাহ। আসলে জিনিসটা কি এবং এটা দিয়ে আসলে কি করা হয়, কেনই বা এটার আবিষ্কার হলো, কিভাবে আবিষ্কার হলো, সেটা আজকে পড়বো ইনশাআল্লাহ। তাহলে জীব প্রযুক্তির শব্দটা প্রায় 100 বছর হলো এই শব্দটা প্রচলন হয়েছে। সর্বপ্রথম হাঙ্গেরি, ইউরোপের একটা কান্ট্রি, হাঙ্গেরিও একটা বিজ্ঞানী, নাম হলো বেচারার কার্ল এরিক। এই বিজ্ঞানী 1919 সালে সর্বপ্রথমে বায়োটেকনোলজি শব্দটা প্রচলন করে। হ্যাঁ, এখন বায়োটেকনোলজি মানে জিনিসটা হলো জীব প্রযুক্তি, মানে হলো কোনো জীবকে আমরা নতুনভাবে মডিফাই করে সেই জীবটাকে কিভাবে মানুষের কল্যাণে ব্যবহার করা যেতে পারে। জীব বলতে মূলত কাদের বোঝায়? যাদের জীবন আছে, পৃথিবীতে যাদের জীবন আছে, এরা হলো মোটে 3 ধরনের। একটা হলো হয় উদ্ভিদ হবে, না হলে প্রাণী হবে, আর না হলে অণুজীব হবে। তার মানে পৃথিবীতে যত জীব আছে এরা হয় উদ্ভিদ হবে, নাহলে প্রাণী হবে, নাহলে অণুজীব হবে। এর বাইরে আর কোনো জীব নাই। তাহলে আমরা দেখব যে এই উদ্ভিদ, প্রাণী বা অণুজীবকে বিশেষ প্রক্রিয়ায় কিভাবে মডিফাই করা হয়, মডিফাই করে আমরা সেটাকে নিজেদের কল্যাণে বা মানুষের কল্যাণে কিভাবে ব্যবহার করা হয়, সেটা এর অধ্যায়ে মূলত পড়া। তোমাদের বিষয়টা বোঝার জন্য খুব সহজে কয়েকটা উদাহরণ দেব। তার আগে তোমাদের এই সংজ্ঞাটা খুব ভালো মতো মুখস্থ করে নিবা। তোমাদের এক এক বইয়ে এক এক বিজ্ঞানীর সংজ্ঞা দেওয়া আছে। আমি বলেছিলাম যে প্রায় তোমাদের মিনিমাম 2টা থেকে 3টা রাইটারের বই কাছে রাখতেই হবে যারা ভালো করতে চাও। হ্যাঁ, এই একাদশের বইগুলো খুব বেশি বেসিক বই, প্রত্যেকটা সাবজেক্টে, সেটা ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, সব সাবজেক্টেই এই একাদশ দ্বাদশের বইগুলো একটা বেসিক বই। তোমাদের উচিত হবে যারা ভালো করতে চাও তারা এই বইটা বিভিন্ন রাইটারের বই সংগ্রহ করবা। হ্যাঁ, যদি কিনতে না পারো, পুরান বই আছে, সেটা সংগ্রহে রাখতে পারো। তবে আমি বলবো আপডেট বইটা রাখাই ভালো, কারণ হলো যে রাইটারগুলো আছে এই রাইটারগুলো তো সবসময় মানে প্রতিবার সংস্করণে নতুন নতুন আপডেট নিয়ে আসে, নতুন নতুন তথ্য ইনপুট করে। এই জন্য এই বইগুলা তোমাদের সংগ্রহে থাকা খুব বেশি জরুরি। তাহলে এইখানে বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে, বিজ্ঞানীদের সংজ্ঞা, এক এক বিজ্ঞানী এক এক সময়ে এক এক সংজ্ঞা দিয়েছে। মূল কথা হলো বায়োটেকনোলজি জিনিসটা হলো যে জীবকে মানুষের কল্যাণে ব্যবহার করার যে প্রযুক্তি, মানে মানুষ যে নিজেদের কল্যাণে জীবটাকে ব্যবহার করবে, সেটা যে কোনোভাবেই, যে প্রক্রিয়াতেই হোক, এটা হলো বায়োটেকনোলজি। এটা হলো মূল কথা।
আশা করি বুঝতে পারছো যে বায়োটেকনোলজি জিনিসটা কি আর এখান থেকে কি পড়তে হবে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি। হ্যাঁ, যে বাংলাদেশে ধরো জনসংখ্যা যখন অনেক কম ছিল তখন ধরো খাবার যে পরিমাণ উৎপন্ন হতো তাতে মানুষের চলতো না। হ্যাঁ, কিন্তু জমির পরিমাণ বাড়েনি, কিন্তু মানুষ ডাবল হয়ে গেছে বা 3 গুণ হয়ে গেছে। কিন্তু এখন মানুষ খাদ্যের স্বয়ংসম্পন্ন কেমনে? আগেকার জমিতে কি ধান চাষ হতো না? হতো। তার মানে নিশ্চিত কোনো একটা সিস্টেম করা হয়েছে, যে সিস্টেমের মাধ্যমে আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছি। তার মানে আমরা যে ধান উৎপন্ন করতেছি, আমরা যে গম উৎপন্ন করতেছি, আমরা যে আলু উৎপন্ন করতেছি, চাষাবাদ করতেছি, এগুলো আগেও হতো, আগে অল্প পরিসরে হতো, এখন বেশি পরিসরে হচ্ছে। কিন্তু যেভাবে হওয়া দরকার, হ্যাঁ, ধরো অনেক বেশি জনসংখ্যা অনেক বেশি পরিমাণে হচ্ছে, এটা সত্য। কিন্তু এত অল্প জমিতে আগে ধরো 1 বিঘাতে ধান হতো তোমার সর্বোচ্চ 5-7 মণ, ধরো 20 বছর আগে কথা বলতেছি। কিন্তু এখন দেখা যায় 1 বিঘাতে ধান হয় 30 মণ, 25 মণ, 30 মণ। তার মানে প্রায় 3-4 গুণ ফলন বেশি হচ্ছে। কিভাবে বেশি হচ্ছে? নিশ্চিত কোনো একটা প্রযুক্তি বা এর মধ্যে কোনো একটা কিছু টেকনিক ইউজ করা হয়েছে, যে কারণে এই ধানের ফলনটা বেশি হচ্ছে, আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে এই কারণে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন কি এমন করা হয়েছে? যেমন ধরো 20 থেকে 25 বছর আগেকার মানুষ যে ধানগুলা চাষ করতো, গাছ অনেক লম্বা হতো, ধানের গাছ অনেক লম্বা হতো, আমি দেখেছি। হ্যাঁ, প্রায় এই পর্যন্ত বুক পরিমাণ লম্বা হতো। হ্যাঁ, ধানের ক্ষেত এত বড় বড় ধান হতো, এত পরিমাণ লম্বা হতো। ফলে কি হইতো? একটু বাতাস হলে এই ধান গাছটা পড়ে যাওয়ার ফলে ধানের ফলন কমে যেত। কিন্তু বিজ্ঞানীরা এমন একটা কিছু করছে, এই ধান গাছগুলা লম্বা ছিল, এখন অনেক ধান গাছ খাটো হয়ে গেছে। এখন খাটো হওয়ার ফলে কি হয়েছে? সহজে বাতাসে এই ধানগুলো আর পড়তেছে না, মানে হেলে পড়তেছে না, মাটির সাথে পড়ে যাচ্ছে না। ফলে ধানের ফলনটা বেশি পাচ্ছি আমরা। আরও কিছু ব্যাপার আছে, মানে আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। আরও কিছু ব্যাপার আছে এর মধ্যে। যেমন ধরো আগে 20 থেকে 25 বছর আগে যে ধানের জাতগুলো ছিল, সেই ধানের জাতগুলোতে ধানের শীষগুলা ছোট ছোট ছিল। মানে একটা শীষে ধরো 50টা বা 40টা ধান হইতো, এটাও জাস্ট উদাহরণের জন্য। কিন্তু এখনকার যে ধান গাছগুলা, এই ধান গাছগুলোতে অনেক লম্বা লম্বা শীষ হয়। দেখা যায় যে 100-120টা ধান পাওয়া যাচ্ছে এক একটা শীষে। তার মানে অনেক বেশি ধান হচ্ছে। হ্যাঁ, তাহলে এই প্রযুক্তিগুলা, যে ধানের শীষ লম্বা করতে হবে, ধানগুলো লম্বা লম্বা গাছ হয়, সেটা খাটো করতে হবে, কিভাবে করব, কি প্রযুক্তি ব্যবহার করব, এইটা তোমাদের বায়োটেকনোলজির একটা অংশ। তারপরে বায়োটেকনোলজি এই প্রসেসগুলো অবলম্বন করে এই কাজগুলো করা হয়, যাতে ধানের ফলনটা বেশি পাওয়া যায়। আমি এটা জাস্ট ধান দিয়ে উদাহরণ দিলাম। হ্যাঁ, এখন আরও কিছু উদাহরণ আছে। যেমন ধরো একটা বিশেষ প্রযুক্তি এখন আসতেছে, ধান বের হয়েছে, সেটা নাম হচ্ছে গোল্ডেন রাইস। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হলো ধান, মানে এরা সব ভাত, মানে স্ট্যাপল ফুড হলো ধান। এখন ভিটামিন এ যুক্ত চাল পাওয়া যায়। তার মানে এমন কিছু করা হয়েছে, ওই ধানের মধ্যে ভিটামিন এ অটোমেটিক উৎপন্ন হবে। তাহলে এটা ইন্টারেস্টিং হবে না? এখন বাংলাদেশে যে মানুষগুলো আছে, এরা ধান খাওয়া, ভাত খাওয়া, মানে এই ভিটামিনগুলা ধান গাছ থেকে সরাসরি তাদের শরীরে চলে যাচ্ছে, তাদের এক্সট্রা আর ভিটামিন এ খেতে হচ্ছে না। তাহলে যারা বাংলাদেশে ভিটামিন এ এর অজনিত রোগে ভোগে, তাদের জন্য এটা খুব সুবিধাজনক হবে। তাহলে আমরা বায়োটেকনোলজির একটা বিশাল বড় চ্যাপ্টার, যেটার মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি। আসলে এটা একটা অ্যাপ্লাইড বায়োলজি। হ্যাঁ, বায়োলজির একটা শাখা হচ্ছে বায়োটেকনোলজি। তাহলে আমরা দেখব যে কীভাবে এই জিনিসগুলো করা হয়। আমি আরও উদাহরণ দিতে পারি জাস্ট বোঝানোর জন্য। যেমন ধরো ইনসুলিন, মানুষের চিকিৎসায়, ডায়াবেটিক চিকিৎসায় ইনসুলিন একটা বহুল ব্যবহৃত একটা ঔষধ। এখন যে কোনো ফার্মেসিতেই দেখবা যে ফার্মেসিতে লেখা থাকে যে ইনসুলিন পাওয়া যায়, এখানে ইনসুলিন পাওয়া যায়। এখন ইনসুলিন জিনিসটা কি? এটা একটা হরমোন। মানুষের শরীরে প্যানক্রিয়াস থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এইখানে থেকে ইনসুলিন তৈরি হয়। এই ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা কম রাখা।
গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখা ইনসুলিনের কাজ। তাহলে এই ইনসুলিন মানুষের যদি উৎপন্ন না হয় তাহলে কি হতে পারে? মানুষের ডায়াবেটিস হতে পারে, কারণ রক্তে গ্লুকোজের মাত্রা তো বেড়ে যাবে। তাহলে এই হরমোনটা মানুষের শরীর থেকে বের করে কি ওষুধে বিক্রি করে? না, নির্দিষ্ট একটা সিস্টেম আছে, যে সিস্টেমে এই ইনসুলিনটা তৈরি করা হয়। সেই সিস্টেমটা হলো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। আমি তোমাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে কিভাবে এই জিনিসগুলা সহজে করা হয়। তাহলে তোমরা জানো যে মানুষের ডিএনএ আবিষ্কার করে হলো দুই বিজ্ঞানী, ওয়াটসন এবং ক্রিক। হ্যাঁ, এবং জিন কাকে বলে সেটাও তোমরা জানো। আমি এখন এগুলো কেন বলতেছি, কারণ এগুলোর সামনে দরকার আছে। এটা পড়তে হলে, ভালো মতো বুঝতে হলে এই জিনিসগুলো তোমাদের লাগবে। তার মানে আমরা দেখো যে মানুষের কোষে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা থাকে বা নিউক্লিয়ার রেটিকুলাম থাকে। এই নিউক্লিয়ার রেটিকুলাম ক্রোমোজোমে রূপ লাভ করে এবং এই ক্রোমোজোমের মূল প্রধান রাসায়নিক উপাদান হলো, রাসায়নিক গঠনের উপাদান হলো ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা দেখতে এরকম দুইটা ডাবল হেলিক্স। হ্যাঁ, ডাবল হেলিক্স থাকে, দুইটা সূত্র থাকে, এর গঠন ডিটেইলস করেছে। এবং ক্লাস 9 এর বইয়ে জিন কাকে বলে সেটাও পড়েছে। জিন হলো যে ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ, ধরো এটা এতটুকু ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ যেটা মানুষের একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে। ধরো এতটুকু অংশ মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করছে, ধরো চোখের রং নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তাহলে এটা জাস্ট মানুষদের উদাহরণের জন্য, মানে জীব হবে এটা আসলে। তাহলে ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ যেটা জীবের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, ডিএনএর সেই অংশটাকে আমরা জিন বলবো। এখন ধরো এই অংশটা আমি জাস্ট উদাহরণের জন্য বলতেছি। এখন জিন সর্বপ্রথম কি আবিষ্কার করে, কৃত্রিম জিন কি আবিষ্কার করে, বইয়ের মধ্যে এগুলো সব দেওয়া আছে। এগুলো ইনফরমেশনগুলো তোমরা যত বেশি পরীক্ষার খাতায় দিতে পারবা, এইগুলো পরীক্ষায় লেখার সময় সবচেয়ে বেশি খেয়াল রাখবা যে কত বেশি ইনফরমেশন তুমি দিচ্ছ খাতার মধ্যে, পরীক্ষার খাতায় কত বেশি ইনফরমেশন দিচ্ছ। এই ইনফরমেশনের উপর বেসিস করে তোমাদের মার্কস কম বেশি হবে। এই জন্য ইনফরমেশন সবসময় বেশি দেওয়ার চেষ্টা করবা, তবে সাবধান থাকতে হবে যেন ভুল ইনফরমেশন না দেওয়া হয়। হ্যাঁ, তাহলে এই জিনটা ধরো মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করতেছে, যে আমার চোখের রং কালো হবে না ক্যাটস আই হবে, কিরকম হবে, ব্রাউন হবে বা ব্লু হবে, হ্যাঁ কেমন হবে, এটা হলো একটু অংশ নিয়ন্ত্রণ করতেছে। আমি জাস্ট এটা দিয়ে উদাহরণ দিচ্ছি। বা ধরো আমরা যে ডায়াবেটিসের কথা বললাম, এই ডায়াবেটিস ইনসুলিন হরমোনের কথা বললাম, এই ইনসুলিন হরমোনটা এই জিনের কারণে নিঃসৃত হচ্ছে। জাস্ট এটা উদাহরণ। তাহলে এই জিনটাকে আমি যদি এখান থেকে পৃথক করি, ধরো একটু পৃথক করে কেটে নিলাম। হ্যাঁ, একটু কেটে নিলাম, কেটে নেওয়ার পর এই জিনটাকে আমি যদি অন্য একটা ডিএনএর মধ্যে ঢুকাই, এমন ডিএনএ কোথায় পাওয়া যায়? এরকম ডিএনএ না হলো গোলাকার ডিএনএ, প্লাজমিক ডিএনএ, ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। হ্যাঁ, দন্তাকার ব্যাকটেরিয়াতে, সাধারণত দন্তাকার ব্যাকটেরিয়াতে প্লাজমিক ডিএনএ পাওয়া যায়। তাহলে এই জিনটা এখান থেকে বের করে আমি এখানে যদি দিয়ে দিই, এই জিনটা দিয়ে দিলাম। এখন দেখো এখান থেকে আমি জিন কাটলাম, কেটে বের করলাম, বের করে কি করলাম, এই প্লাজমিক ডিএনএ যেটা ছিল সেটারও ডিএনএ এক সাইড কাটলাম, এই সাইড কাটলাম, এই সাইড কাটলাম, এটা নিয়ে এসে এখানে জোড়া দিলাম। একটা বিশাল কর্মযজ্ঞ, এটা সহজ মনে হচ্ছে। এখন এগুলো তো বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটার জিনিস না, এগুলো কি দিয়ে কাটতে হয় সেটা আমরা পরে পড়বো। তাহলে এই কাজটা এখানে করা হলো। এখন তারপরে এই প্লাজমিক ডিএনএটা আবার ধরো ব্যাকটেরিয়ার মধ্যে, দন্তাকার ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করা হলো। ফলে এই যে ইনসুলিন তৈরি করে যে ডিএনএটা, এই ডিএনএটা যখন সার্ভাইভ করা শুরু করবে, যখন এই ব্যাকটেরিয়াটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে দ্বিবিভাজন পদ্ধতিতে, তোমরা পড়েছো মাইটোসিস পদ্ধতিতে, এরা সাধারণত বংশবৃদ্ধি করে বা কোষ বিভাজন করে। এখন কোষ বিভাজন করা বংশবৃদ্ধি করাটা একই কথা, কারণ এরা হলো এককোষী জীব, অণুজীবেরা। তাহলে যখন এটা একটা কোষ থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, মাইটোসিস প্রক্রিয়ায় কি হবে, তখন এই প্লাজমিডগুলো কপি হতে শুরু করবে, প্রতিটা অণুজীবে চলে যাবে। তখন এই জিনটা কপি হয়ে গেল না, এই জিনটা তখন কপি হয়ে অনেকগুলো তার প্রতিলিপি তৈরি করবে। হ্যাঁ, তাহলে এই জিনটা কপি হয়ে গেল না, তাহলে এটাকে বলা হচ্ছে জিন কপি বা জিন ক্লোনিং, জিন ক্লোন করা হয়।
এখন এই ব্যাকটেরিয়াতে যে ইনসুলিন তৈরির যে জিন আছে সেটা তখন ইনসুলিন তৈরি করতে শুরু করবে। তার মানে এখানে ধরো একটা ব্যাকটেরিয়া থেকে উদাহরণস্বরূপ 1 লক্ষ ব্যাকটেরিয়া তৈরি হলো। তাহলে এই যে 1 লক্ষ ব্যাকটেরিয়া তৈরি হলো, ওই 1 লক্ষ ব্যাকটেরিয়া থেকে কি 1 লক্ষ ব্যাকটেরিয়ার মধ্যে এই জিনটা ঢুকতে পারে? না, হয়তো কিছু মিসিং হতে পারে। সেটা যখন পড়বো তখন ইনশাআল্লাহ খুব ভালো মতো বুঝে বুঝে পড়বো। তাহলে এই যে ব্যাকটেরিয়া আসলো, এই ব্যাকটেরিয়াতে ধরো নতুন 1 লক্ষ ব্যাকটেরিয়া আসলো, এটা কপি। তাহলে এই ব্যাকটেরিয়াগুলো থেকে ইনসুলিন বের হওয়া শুরু করবে। কেমনে? কারণ এর মধ্যে এই যে ইনসুলিনের জিন ঢুকানো আছে, যে আমরা সিস্টেম করে ঢুকাই দিয়েছি, ওই ইনসুলিনটা সংগ্রহ করা হয়। আমি একটা সহজ পদ্ধতি তোমাদের বলে দিলাম, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা মূলত হলো, তাহলে ওই ইনসুলিনটা সংগ্রহ করা হয়, এটা ল্যাবে করা হয় নিশ্চিত। ওই ইনসুলিনটা সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে ফার্মেসিতে বিক্রি করা হয়। বিভিন্ন কোম্পানি এটা করে থাকে। বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক যে কোম্পানিগুলো আছে, এই ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো এইভাবে ইনসুলিন তৈরি করে। আশা করি বুঝতে পারছো তোমরা যে বায়োটেকনোলজি জিনিসটা কি এবং এর প্রয়োগটা কত বিশাল। হ্যাঁ, বর্তমানে বায়োটেকনোলজি ছাড়া আসলে আমরা নিজেদের চিন্তা করতে পারি না। এই জন্য এবং বায়োটেকনোলজির বয়স কিন্তু খুব বেশি না, 100 বছর ধরো। কিন্তু 100 বছরে যে পরিমাণ ডেভেলপ করছে এই শাখাটা, যে বিজ্ঞানের এই শাখাটা যে পরিমাণ ডেভেলপ করছে, এত অল্প সময়ের মধ্যে এত বেশি পরিমাণ ডেভেলপ অন্য কোনো শাখা করে না। এই জন্য এটার প্রয়োগ অনেক বেশি বর্তমান জীবনে, এটার প্রয়োগ বর্তমান মানব সভ্যতায় এটার প্রয়োগ অনেক বেশি। তাহলে আমরা এই অধ্যায়টা আগামী ক্লাস থেকে শুরু করবো ইনশাল্লাহ। প্রথমে যেটা পড়া দেওয়া আছে তোমাদের, সেটা হলো টিস্যু কালচার, কিভাবে একটা টিস্যু থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি করা হয়, সেটা আমরা দেখব আগামী ক্লাসে। তাহলে আজকে পর্যন্ত শেষ করলাম তোমাদের ক্লাস। আজকে আমরা পড়লাম বায়োটেকনোলজি কি এবং বায়োটেকনোলজির সম্যক ধারণা। আশা করি বুঝতে পারছো। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।